ফিরে এলাম আমি অপরাজিতা, গল্প সমাহার বাই অপরাজিতা চ্যানেল থেকে। ভালো আছেন নিশ্চয়ই আমার শ্রোতা বন্ধুরা। আজকে আপনাদের জন্য পড়তে নিয়ে এলাম সমরেশ মজুমদারের কালজয়ী উপন্যাস এবং ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দের সাতকাহন। আমার জন্য এটি একটি চ্যালেঞ্জের ব্যাপার। আমার ভুল এবং আমার খুঁতগুলো আপনারা অবশ্যই ধরিয়ে দেবেন, আমি সেই অপেক্ষায় থাকব। তাহলে শুরু করি সাতকাহনের প্রথম অধ্যায়ের প্রথম পর্ব। সঙ্গেই থাকবেন। আজ সারাটা দিন সূর্যদেব উঠলেন না। কাঠকয়লার মতো মেঘ ভুটান পাহাড় থেকে নেমে সারা আকাশ জুড়ে অনড় হয়ে রয়েছে সেই শেষ রাত থেকে। সারাটা দিন কেটে গেল গভীর আলস্য নিয়ে। শেষ বিকেলে বাতাস বইল, কাছাকাছি কোথাও বৃষ্টি হয়ে গেছে এমন আমেজ ছিল সেই বাতাসে। একটু শীতল হয়ে উঠল চারপাশ। চকোলেট মিলিয়ে যাওয়ার পরও জিভে যেমন তুলতুলে অনুভূতি ছড়ানো থাকে, তেমনি এক আলো এখন মাঠের উপরে দেওদার গাছের মাথায় কোয়ার্টার্সগুলোর টিনের চালের চুরোই চুরোই নেতিয়ে রয়েছে। মুখ তুলে আকাশ দেখলে মনে হয় মেঘেরা বুঝি হাওয়ার ধকল সইতে না পেরে এক ছুটে নেমে এলো, কিন্তু আজ বৃষ্টি হবে না। মেঘগুলো এই হঠাৎ নামা শীতের দাঁত সইতে না পেরে কুঁকড়ে বসেছে। এইভাবেই 2-3 দিন সইবার পর ঝল জড়বে চা বাগানের উপর, কোয়ার্টার্স, মাঠ, আসাম রোড ভিজবে তেমাথা বুড়ির মতো অসারে। এবং সেই পর্ব শেষ হলেই শীত নামবে জাঁকিয়ে। আজকের মেঘে যেন বুধু আর তরকারি কোটা আর রান্নাঘরে মায়ের উনুনে কড়াই চাপানোর অনেক দেরি। মাঠের মাঝখানে চাঁপা ফুলের গাছের নিচে দাঁড়িয়ে শিরশিরে হাওয়ায় একটু কেঁপে উঠে দীপা চিৎকার করল, তাড়াতাড়ি কর, আমার শীত করছে। ওপর থেকে কোনো উত্তর এলো না। যে উঠেছিল ডালে ডালে পা দিয়ে, হাওয়া তার পাঁজরেও কাঁপন তুলেছিল, কিন্তু মরিয়া হয়ে সে হাত বাড়াচ্ছিল সদ্য ফোটা সোনালি চাঁপার দিকে। এবছর ওই গাছে প্রথম কুড়ি ফুটেছে, লক্ষ্য করেছিল সে, আর তার পরপরই এই জেদ। অথচ ফুলটা কেবলই নাগালের বাইরেই চলে যাচ্ছে। পায়ের চাপে ডালটা দুলছে, আর সেই সঙ্গে ফুলটাও। দীপা যখন দ্বিতীয়বার চিৎকার করল, তখন তার মনোযোগ নষ্ট হলো। চোখ তুলে আকাশ দেখে ভয় ঢুকল মনে। শাঁখ বাজছে কোয়ার্টার্সে কোয়ার্টার্সে। সে আবার মরিয়া হলো, এবং এইবার পাতা শুদ্ধ ফুল চলে এলো হাতে। তরতর করে দুটো ডাল নেমে এসে নিচে তাকিয়ে দেখল দীপা নেই। মাঠটা এক নিঃশ্বাসে দৌড়ে আসতেই শীত উধাও, ঘন ঘন নিঃশ্বাসে শরীর গরম। দীপা দাঁড়িয়ে গেল। এখন সামনের গেট দিয়ে ঢোকা মানে 100টা বকুনির সামনে দাঁড়ানো। ঠাকুমা যতটা না, মা তার 3 গুণ। সে পায়ে পায়ে পিছিয়ে এলো। দুটো কোয়ার্টার্সের মাঝখানের সরু গলি দিয়ে চলে যাওয়া যায় পেছনে, যদিও ওপাশটায় অযত্নে বেড়ে ওঠা জঙ্গল সাধারণ বিকেলেই গা ছমছমে হয়ে থাকে, এবং আজ মেঘ আছে বলে আরো মারাত্মক। তবু পেছনের বাগানের গেট খুলে ভেতরে ঢুকে একেবারে উঠোনে চলে গেলে অনেকের দৃষ্টি এড়ানো যাবে। দীপা দ্রুত পা চালালো। গলিটা পেরিয়ে কলাগাছের বনের মধ্যে ঢুকে যাওয়া মাত্র দ্বিতীয় চিন্তায় সে থেমে গেল। এখনো শীত পড়েনি, অতএব সাপেরা। রাত্রির বেলায় আবার সাপ বলতে নেই। ঠাকুমা বলেন, অন্ধকারে পথ চলতে গেলে তালি দিতে হয়, এবং সেই সঙ্গে আস্তিক আস্তিক বললে তেনারা সরে যান। দীপা সেইভাবে এগোতে লাগলো। মাঠের ভেতর তবু কিছু দেখা যাচ্ছিল, কিন্তু এখানে ঘাসগুলোও নজরে আসছে না। বাড়ির পেছনের পায়ে হাঁটা পথটায় এসে দীপা বাতাবি লেবুর ফুলের গন্ধ পেল। এদিকটায় খোকনদের বাড়ির কোণে 3-3টে বাতাবির গাছ আছে। পূর্ণিমার রাত্রে সেই ডিসেম্বর জানুয়ারি মাসে খোকনের ঠাকুমা আকাশ থেকে নেমে আসেন বাতাবি লেবুর রস খেতে। যখন বেঁচে ছিলেন তখন তিনি কিছুতেই ডিসেম্বরের পূর্ণিমার আগে বাতাবি খেতেন না। তার ধারণা ছিল কালী পুজো পেরিয়ে যাওয়ার অনেক পরে বাতাবির বুকের রস ঘন হয়। মারা যাওয়ার পর 1 ডিসেম্বরের পূর্ণিমায় মাঝরাতে ঘুম ভেঙে গেলে
কোয়ার্টার্সের জানলা দিয়ে চাঁদ দেখতে গিয়ে খোকনের মা নাকি দেখেছিলেন তার শাশুড়ি বাতাবি গাছের ডালে বসে রস চুষে খাচ্ছেন। তারপর থেকে ওই 2 পূর্ণিমার পরের সকালে গাছের নিচে পড়ে থাকা বাতাবিগুলো তুলে নদীতে ফেলে দিয়ে আসা হয়। গন্ধ নাকের মধ্যে দিয়ে শরীরের ভেতরে যেতেই পড়ি কি মরি করে ছুট দিল দীপা। খোকনের ঠাকুমাকে সে দেখেছে এই একটুখানি বয়সে। ফোকলা দাঁতে হেসে বলতেন, হ্যাঁ রে বেটি, তোর বরের সঙ্গে আমার বিয়ে দিবি? শুধু এইটুকুনি মনে আছে, কিন্তু তাতেই গায়ে কাঁটা উঠে এখন একাকার। টিনের দরজাটা একটা তারের হুকে আটকানো থাকে। হাতড়ে হাতড়ে সেটাকে খুলে তবে স্বস্তি। লক্ষ্মী ডাকছে গোয়াল ঘরে। ঠাকুমা বলেন গরুটা নাকি কুকুরের কাজ করে। বাগানে কারো পায়ের আওয়াজ পেলেই হাম্বা হাম্বা ডাক শুরু করে দেয়। ওই ডাক কানে যাওয়া মাত্র দীপার মনে হলো সে নিজের জায়গায় এসে গিয়েছে, আর কোনো ভয় নেই। টিনের দরজাটা তারের জালের দেওয়াল কেটে বানানো। সেটাকে বন্ধ করতে গিয়ে দীপা পেছনের অন্ধকারের দিকে তাকালো। ঝোপঝাড়ের পরই ছোট্ট নদীটা, এখনো জল আছে হাঁটু পর্যন্ত। চৈত্র মাসে পায়ের পাতায় নেমে যায়, বর্ষায় হয় এক বুক, চওড়ায় আসাম রোডটার মতন। কিন্তু এখন তার বুকে কুন্দ ফুলের মতো জোনাকি ফুটে রয়েছে। রাত যত বাড়বে সমস্ত চরাচরে তখন জোনাকিরা কুরুক্ষেত্র শুরু করে দেবে। কি মজা লাগে তখন চেয়ে দেখতে। দীপার হঠাৎ মনে হলো একমাত্র মানুষ ছাড়া পৃথিবীতে আর কারো বোধহয় শীত করে না। রান্নাঘরের পাশ দিয়ে উঠোনে ঢুকতেই সে হ্যারিকেনের আলো দেখতে পেল। সর্বনাশ! হ্যারিকেন জ্বালা হয়ে যাওয়া মানে মায়ের হাত এখন খালি। নিশ্চয়ই ইতিমধ্যে দীপার খোঁজ পড়েছে কয়েকবার। বিশুর উপর প্রচণ্ড রাগ হয়ে গেল তার। লক্ষবার বলেছে আজ চাঁপা ফুল তোলার দরকার নেই, তবু কথা শুনল না। কেউ ফুলের জন্য গাছে উঠলে শেষ পর্যন্ত না দেখে তাকে গাছের ডালে ফেলে রেখে চলে আসা যায়? গাছের ডালের কথা মাথায় আসতে দীপা ফিক করে হেসে ফেলল। খোকনের কাকা এক বিকেলে কুল পাড়তে গাছে উঠেছিলেন নদীর ধারে। কেউ নাকি বলেছিল ওই গাছের নিচের ডালের কুলগুলো যত টক, ওপরের ডালে তত মিষ্টি। ওঠার সময় বুঝতে পারেননি। প্রায় মগ ডালে ওঠার পর মিষ্টি কুল খেয়ে সময়টা ভুলে গিয়েছিলেন। খেয়াল হলো যখন, তখন এই আজকের মতো আঁধার নেমেছে। তর মরিয়ে নামতে গিয়ে ঠিক নিচের ডালটা গেল ভেঙে। ওপরের ডালটা ধরা ছিল বলে রক্ষা। তখন আর নামার উপায় নেই। সেই ডালেই কোনো মতে দাঁড়িয়ে চিৎকার শুরু করলেন। রাতটা ছিল অমাবস্যার। নদীর ধারে বড় বড় গাছের জঙ্গল ভেদ করে কেউ অকাজেও যায় না সন্ধে নামলে। খোকনের কাকার চিৎকার শুনতে পাবে কেউ কেন? ডেকে ডেকে তার গলা ধরে গেল। খিদে পেল এবং তারপরে তার মনে পড়ল গাছটা তো কুলের। অ্যাশশাওড়া আর কুল গাছে পৃথিবীর যত শাকচুন্নিরা গল্প করতে খুব ভালোবাসে। বট অশ্বত হলে তবু ব্রহ্মদৈত্যের দর্শন পাওয়া যেত। তেনারা ভালো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন না। কিন্তু শাকচুন্নিরা হলো খুব খারাপ শ্রেণীর পেত্নী। তারা নাকি আইবুড়ো ছেলে দেখলেই আনন্দে ডিগবাজি খায়। আইবুড়ো ছেলের ঘিলু খেলে শাকচুন্নিদের নাকি আয়ু বেড়ে যায়। খোকনের কাকা যেই সেটা মনে করলেন তখনই রাম নাম করতে লাগলেন। ওই নদীটা যে পাশে সেই খেয়ালই নেই তখন। নদী তো গেছো পেত্নীদের প্রিয় জায়গা, সেটা মনে পড়তেই তার চিৎকার গেল বেড়ে। ভাগ্য ভালো ওপারের লাইনের একটা মাতাল কুলি সেই চিৎকার শুনতে পেয়ে নদীর এপারে এসেছিল পেত্নী পড়েছে মনে করে। তার চেঁচা মেচিতে সবাই খোকনের ছোট কাকাকে নামিয়ে আনে। পরে নাকি তিনি খুব আফসোস করেছিলেন। যদি মাতালটা না আসতো তবে সেই রাত্রে এক অপূর্ব অভিজ্ঞতা হতো। এই বছরখানেক হলো খোকনের ছোট কাকা জলপাইগুড়িতে চাকরি করতে গিয়ে বিয়ে করেছেন। ফর্সা লম্বা সুন্দর চেহারা। বিয়ের পর এখানে যখন বউ নিয়ে এলেন তখন ঠাকুমাকে বলতে শুনেছিল, কপালে যা লেখা আছে তা খণ্ডাবে কে বৌমা?
কুলগাছের শাকচুন্নির হাত থেকে না হয় মাতাল বাঁচিয়েছিল, কিন্তু শহরের শাকচুন্নি তো ঠিক ঘিলু চুষে নেবে। ছেলেটার হাড়ে দুব্ব ঘাস গজিয়ে ছাড়বে, দেখো। পরদিন দীপা শটান খোকনদের বাড়িতে গিয়ে ওর নতুন কাকিমাকে ভালো করে দেখেছিল। গায়ের রং কালো, মাথায় ঘোমটা নেই, বড্ড রোগা, আর জোরে জোরে কথা বলেন, কিন্তু শাকচুন্নি বলে মনে হয়নি। ওর কেবলই মনে হয়েছিল, সবাই যখন জানেই, তখন মাথায় ঘিলু ঠিক রাখার জন্য খোকনের কাকুকে সাবধান করে দিচ্ছে না কেন। চট করে বাথরুমে ঢুকে গেল দীপা। অন্ধকারই ঢুকে গেল। চৌবাচ্চার জলে হাত দিতেই মনে হলো সেখানেও ঠান্ডা সেঁধিয়েছে। শিউলি ফুল ঘাসের উপর পড়া মানেই শিশির জমা, কিন্তু ওই বৃষ্টিটা না নামা পর্যন্ত সোয়েটার তো পরতে হয় না, তাহলে জল এত ঠান্ডা হলো কেন? কিছুদিন হলো একটা কথা ওর কেবলই মনে হচ্ছে, আকাশ, মাটি, গাছপালা, চা বাগান, নদী, এমনকি পাখিদের মধ্যেও কিরকম গোপন যোগাযোগ রয়েছে তা কেবল তারাই বুঝতে পারে। বাড়ির পোষা কুকুর, বেড়াল, গরুদের সঙ্গে ততটা যোগাযোগ নেই, বেড়ালের সঙ্গে তো একদমই নেই। এই সময় একই সঙ্গে ধারাপাত আর বর্ণপরিচয় পড়া আরম্ভ হলো, দুজন দুগলায় সুর করে করে। আজ আর নিস্তার নেই। ওই মেঘটাও গোলমাল করে দিল, এমন ভাবে আকাশটাকে ঢেকে ঢুকে রেখেছিল যে আলো নেবার সময়টাকে ধরতে পারিনি। অথচ মায়ের কড়া হুকুম, শাঁখ বাজার আগেই ঢুকতে হবে। বাথরুম থেকে বেরিয়ে বারান্দার তারে ঝোলানো গামছা টেনে পা মুছতে গিয়ে জবা কুসুমের গন্ধ পেয়ে আবার শক্ত হলো দীপা। মায়ের গামছা টেনে নিয়েছে সে। মা কাউকেই নিজের গামছা ব্যবহার করতে দেয় না। চটচলতি পা না মুছেই সেটাকে তারে টান টান করে মেলে দিল সে। তারপর লম্বা ঘরটায় উঁকি মারল। ঠাকুমা নেই, মাকেও দেখা যাচ্ছে না। কোনার দিকে মাদুর পেতে দুই ভাই পড়তে বসেছে। ওকে দেখা মাত্র একজন একগাল হাসল। এই দিদি, বিশুদা তোকে ডাকছিল। দীপা ঠোঁট কামড়ালো। বিশু কেন এলো? ও বাড়ির পেছন দিক দিয়ে ঘুরে এসেছে বটে, কিন্তু এমন কিছু দেরি করেনি, আর এর মধ্যেই বিশু এসে গেল। দ্বিতীয়জন আরো কচি গলায় বলল, তোর চাঁপা ফুল দিয়ে গিয়েছে রে। প্রচণ্ড রাগ হয়ে গেল দীপার। সে চাপা গলায় বলল, চুপ কর। মনে মনে ঠিক করলো কাল বিশুর সঙ্গে মোটেই কথা বলবে না। কিন্তু ফুলটা কার হাতে দিয়েছিল? পাশের ঘরে ঢুকতেই সে থতমত হয়ে দাঁড়িয়ে পড়ল। মা ঠাকুর ঘরের দরজা ভেজিয়ে ঘুরে দাঁড়াতেই ওকে দেখতে পেয়েছে। কোথায় ছিলি? মাঠে। দীপার গলার স্বর কেঁপে উঠল। তা মাঠে থাকলেই পারতে। এত করে বলেছি শাঁখ বাজার আগেই বাড়ি ফিরবি, কথা কানে যায় না? বলতে বলতে কয়েক পা এগিয়ে এসে বাঁ হাতে খপ করে চুলের মুঠি ধরে টান দিল অঞ্জলি, আর মাথাটা ছাড়িয়ে নেবার চেষ্টা করতেই তার ডান হাত এসে পড়ল মেয়ের গালে। ধিঙ্গি মেয়ে, কোনো কথা কানে যায় না। ফুল তোলানো হচ্ছে। মেরে তোমার ২০ দাঁত ভেঙে দেব আজ। বল, কেন শুনিসনি কথা? দাঁতে দাঁত চেপে কান্নাটাকে সামলালো দীপা। অভিজ্ঞতায় জানে এই সময় কোনো প্রতিবাদ করা মানে প্রহার আরও বেড়ে যাবে। বেশ কয়েকবার মারার পর অঞ্জলি ওকে ঠেলে সরিয়ে দিল। আজ রাত্রে তোমার খাবার জুটবে না, এই তোমার শাস্তি। এই সময় ঠাকুরমার গলা বাজল দরজায়। কানে মেরো না, মারতে হলে পিঠে মারবে। আমি অত হিসেব করে মারতে পারবো না। কানে লেগে কালা হয়ে যায় যদি যাক। এত বড় বেয়ারা মেয়ে আমার কোনো কথা শুনবে না। শরীর বড় হচ্ছে, অথচ দেখুন বুদ্ধি যেন দিন দিন কমে যাচ্ছে। অঞ্জলি আবার মেয়ের হাত ধরে টান দিল। আয় তুই আলোর কাছে। প্রায় হিড়হিড় করে হ্যারিকেনের কাছে নিয়ে যেতে যেতে বলল, পৃথিবীতে উদ্ধার করে এলে, পা ধুয়েছ? ততক্ষণে এক পড়ুয়া বলে উঠল, মা, দিদির পায়ে জল। অঞ্জলির চোখ বাঁ দিকে পড়া মাত্র চিৎকারটা জোরালো হলো। দেখুন মা, আপনার নাতনির কাণ্ড। পা ধুয়েছেন এমন করে যে হাঁটু পর্যন্ত ধুলোয় সাদা হয়ে আছে, মোছার সময় পর্যন্ত পায়নি। মনোরমা গম্ভীর গলায় বললেন,
দীপু, যাও, ভালো করে হাত পা ধুয়ে এসো। মায়ের হাতের বাঁধন আলগা হওয়া মাত্র দীপা আবার বাথরুমে চলে এলো। জোরে জোরে মগের শব্দ তুলে জল তুলে পায়ে ঢালতে ঢালতে সে অমরনাথের গলা শুনতে পেল। আজ রাত্রে খুব ঢালবে মনে হচ্ছে। আরে, কি হয়েছে তোমাদের? অঞ্জলির গলা কানে এলো। অনেকের তো 10-11 বছরে মেয়ের বিয়ে হয়ে যায়। তুমি তোমার পেয়ারের মেয়ের ওরকম একটা ব্যবস্থা করো তো। এরপর বারান্দা দিয়ে একজোড়া পা দুব দাব শব্দ করতে করতে উঠোনে নেমে গেল। আর কথাগুলো কানে যাওয়া মাত্র দীপার বুক মুচড়ে একটা কান্না ছিটকে এলো গলায়, সেই সঙ্গে চোখ ছাপিয়ে জল। সে কোনো মতে কান্নাটাকে গিলতে চাইল। অমরনাথের গলা কানে এলো। কি ব্যাপার? তোর মেয়েকে এবার শাসন কর অমর। বয়স হচ্ছে, এখন ছেলেদের সঙ্গে ঘুরে বেড়ানো ঠিক নয়। সন্ধ্যের মধ্যে বাড়ি ফেরেনি বলে বৌমা রাগ করে ঠিকই করেছে। ছেলেদের সঙ্গে মানে? ওর বন্ধু তো খোকন, বিশু, ওরাই। হ্যাঁ, ওরা তো ছেলেই। কি যে বলো মা, তোমাদের মাথার ঠিক নেই। মারধর হয়েছে? মনোরমা জবাব দিলেন না। দীপার হাত আর চলছিল না। অন্ধকার বাথরুমে যদি অনন্তকাল থাকা যেত তাহলে যেন সে বেঁচেই যেত। কিন্তু এসবের মধ্যেই হ্যারিকেনের আলোটা এগিয়ে এলো। অমরনাথ সেটিকে নিচে নামিয়ে রেখে জিজ্ঞেস করলেন, কি করছিস ওখানে? আয়, বেরিয়ে আয়। দীপার চিবুক এবার বুকে মিশল এবং কান্নাটা ছিটকে বের হবার পথ পেয়ে গেল। সেই শব্দ উঠোন পেরিয়ে রান্নাঘরে পৌঁছতেই অঞ্জলি উঁচু গলায় বলে উঠল, নাও, আরম্ভ হলো। বাপকে দেখে মেয়ে এবার গলে গেলেন। অমরনাথ সেদিকে কান না দিয়ে ডাকলেন, তোকে বেরিয়ে আসতে বলছি। প্রচুর জড়তা পায়ে নিয়ে দীপা বাইরে বেরিয়ে এসে বারান্দায় উঠে এলো। অমরনাথ মেয়ের দিকে তাকালেন, গম্ভীর গলায় বললেন, মুখ তোল। পেছন থেকে মনোরমা নিচু গলায় বললেন, থাক, অনেক হয়েছে, আর কিছু বলিস না। আমি মুখ তুলতে বলেছি। অমরনাথের গলার স্বর বেশ কড়া। দীপা মুখ তুলল চোখ বুজে। দুই গাল ইতিমধ্যেই চোখের জলে ভেজা, আর এক প্রস্থ জল উপচে নামল। অমরনাথ দু হাতে মেয়েকে বুকে টেনে নিতেই কান্নাটা বাঁধন ছেঁড়া হলো। বাবার বুকে বুক চেপে পিঠটা বারংবার ফুলে ফুলে উঠতে লাগলো। কিছুক্ষণ ওরা এইভাবেই দাঁড়িয়ে রইল। কান্না যখন প্রায় থামো থামো, তখন রান্নাঘর থেকে অঞ্জলির গলা ভেসে এলো, মা, ওকে হাত মুখ ধুয়ে নিতে বলুন, চা হয়ে গিয়েছে। অমরনাথ বললেন, কিছু খেয়ে নিয়ে পড়তে বস মা। দীপার ফোঁপানি তখনও স্থির। পেছন থেকে ঠাকুমা বললেন, ঠিক সময়ে বাড়ি ফিরলেই তো হয়। বড় হচ্ছ, তবু মাথায় বুদ্ধি হচ্ছে না কেন? তুই বিশুর কাছে চাঁপা ফুল চেয়েছিলি? দীপা কথা বলতে গিয়ে দেখল গলা শুকনো। সে ঘাড় নেড়ে হ্যাঁ বলল। অমরনাথ হাসতেন, চাঁপা ফুল তোর ভালো লাগে? মেয়ে দুবার মাথা ওপর নিচ করল। ঠাকুমা বললেন, ছেলেদের কাছে কখনো ফুলটুল চাইবি না। অমরনাথ মেয়েকে ছেড়ে নিজের গামছা বারান্দার তার থেকে টেনে নিলেন। তাহলে তো ও চাপা ফুলই পাবে না। তোমার নাতনি গাছে উঠতে চাইলে দুটো পায়ে যে ভাঙবে। রান্নাঘর থেকে গলা ভেসে এলো, নবাব নন্দিনীকে একটু এখানে আসতে বলুন মা। ঠাকুমা কিছু না বলে ঘরের ভেতর চলে গেলেন। অমরনাথ ততক্ষণে বাথরুমে। দীপা দু হাতে চোখ মুছল। জোনাকিগুলো উঠোনেও ঢুকতে আরম্ভ করেছে। পা যেন চলতেই চাইছে না, এমন ভাবে সে রান্নাঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। একটা ট্রেতে চায়ের কাপ, ডিশ আর বিস্কুট রেখে গালে হাত দিয়ে বসেছিল অঞ্জলি। হ্যারিকেন জ্বলছে, কিন্তু পাশের কাঠের উনুনের লকলকে শিখায় তাকে অন্যরকম লাগলো এখন। দীপার মনে হলো, মায়ের মুখটা মুখের ভেতর জিভ ঢুকিয়ে রাখলে মা কালীকে যেমন দেখাবে, ঠিক সেই রকম দেখাচ্ছে। অঞ্জলি ট্রেটা তুলে ধরে বলল, দয়া করে বাইরের ঘরে নিয়ে গিয়ে টেবিলের উপর রাখো। এক ফোঁটা চা যেন চলকে ডিশকে না পড়ে। মানুষকে চা দেবার সময় ডিশ শুকনো রাখতে হয়। দীপা হাত বাড়িয়ে দেখল সে দুটো কাঁপছে। অঞ্জলি ট্রে নামিয়ে চোখে চোখ রাখতে চাইলেই মেয়ে চোখ নামালো। অঞ্জলি বলল, থাক, এখানে বসো, আমি না আসা পর্যন্ত উঠবে না।
পড়ব। গলা থেকে অনেক কষ্টে স্বরটা বের হলো। পড়ে তো আমাকে উদ্ধার করে দিয়েছ। আমি না ফেরা পর্যন্ত বসে থাকবে এখানে? ট্রে নিয়ে অঞ্জলি বেরিয়ে গেল রান্নাঘর থেকে। উনুনে কাঠ ফাটার শব্দ হচ্ছে। ওপরে একটা সসপ্যান চাপানো। দীপা বাইরে তাকালো। শোবার ঘরগুলো আর রান্নাঘরের মাঝখানে অন্ধকার উঠোন, ও পাশে ঠাকুমার ঘর। ঠাকুমার ঘরেই তার ঠাকুরের আসন পাতা। মায়ের ঠাকুর ঘরটা বড়। উঠোনে জোনাকিগুলো ছবি আঁকছে। বিশু তাকে একটা মজার মতলব বলেছে। জোনাকির পায়ে আঠা লাগিয়ে কপালে সেঁটে নিয়ে রাত্রে বের হলে লোকে অবাক হয়ে দেখবে আলোর টিপ। মায়ের ভয়ে সেটা করা হচ্ছে না। কালী পুজোর রাত্রে একবার চেষ্টা করবে সে। মাথার উপরে টিনের চালে টপ টপ শব্দ হলো। বৃষ্টি এলো নাকি? একটু হাওয়া উঠতেই রান্নাঘরের দরজাটা দুলে উঠল, আর সঙ্গে সঙ্গে ভয়ে কুঁকড়ে উঠল দীপা। চোরের মতো আধখোলা দরজার দিকে তাকালো সে। ভূতেদের বিশ্বাস নেই। ঠাকুমা নিজের চোখে কত রাতে দেখেছে সাদা থানের মুন্ডুহীন পাহীন মূর্তি উঠোন দিয়ে হেঁটে যাচ্ছে। সারা গায়ে কাঁটা ফুটল দীপার। আগুনের কাছে সরে বসল। এই জন্য একা রাত হলে রান্নাঘরে থাকতে চায় না সে। আর তখনই উঠোনে সাদা মূর্তিটাকে দেখতে পেল দীপা। সাদাটা তার দিকেই এগিয়ে আসছে। ভয়ে পরিত্রাহী চিৎকার করে উঠল সে। প্রায় দৌড়ে চলে এলো অঞ্জলি উঠোন পেরিয়ে। এসে দেখল মেয়ে দুই হাঁটুতে মুখ ঢেকে থরথর করে কাঁপছে। অঞ্জলি ওকে জড়িয়ে ধরিয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? এই দীপু, চিৎকার করলি কেন? সঙ্গে সঙ্গে মাকে দুহাতে জড়িয়ে ধরল মেয়ে। কাঁপুনি তার থামতেই চায় না। মাথায় পিঠে হাত বোলালো অঞ্জলি আর সমানে কারণটা জানতে চাইল। ওপাশের বারান্দায় মনোরমা এসে গেছেন ততক্ষণে। কি হলো বৌমা? ও চেঁচালো কেন? ও বৌমা! অঞ্জলি নিচু গলায় বলল, তাড়াতাড়ি বল কি হয়েছে, নইলে ঠাকুমা ঠিক আমায় বকবে। মুখ না তুলে হাত বাড়িয়ে অন্ধকার উঠোনটাকে দেখালো দীপা। ভূত! ভূত! অঞ্জলি চমকে পেছনে তাকালো। সাদা থান পরে এগিয়ে আসছিল। কি যা তা বলছিস? লণ্ঠনটা এক হাতে তুলে উঁচু করে ধরল অঞ্জলি, মেয়েকে অন্য হাতে সামলে। কিচ্ছু নেই, দেখ না চেয়ে। তারপরেই তার গলা পাল্টে গেল। এই এই, কে রে? হামি মাইঝি। উঠোন থেকে বুধুয়ার গলা ভেসে এলো। কি করছিস ওখানে? কুচু না, দীপু দিদি আমাকে দেখে ডর পেয়ে গেল। বুধুয়া হেসে উঠল। ওপাশে বারান্দায় দাঁড়িয়ে মনোরমা ধমকে উঠলেন। ডর পেয়ে গেল? কি বেয়াক্কেলে কথা! তুই কেন রাতের বেলায় এই সাদা গেঞ্জি সাদা ধুতি পরেছিস? কালো শরীরে ওরকম পড়লে অন্ধকারে চেনা যায়? আবার দাঁত বের করে হাসা হচ্ছে। অঞ্জলি বলল, দেখলি, তুই বুধুয়াকে ভূত বলে ভেবেছিস। কি বোকা রে তুই! দীপা ধীরে ধীরে মুখ তুলল। বুধুয়া এবার রান্নাঘরের বারান্দায়। খুব রাগ হয়ে গেল দীপার। তবু নিজের বোকামিটা স্বীকার না করতে বলল, ঠাকুমাও তো রাত্রির বেলায় থান পড়া ভূতকে উঠোনে হেঁটে যেতে দেখে। অঞ্জলি মাথা নাড়ল বিরক্তিতে। ঠাকুমা বুধুয়াকে দেখে বুঝতে পারেনি। তাহলে কাল তুমি ওকে অন্য রঙের গেঞ্জি ধুতি কিনে দিও। ঠিক আছে, এখন ওঠো, মোয়া দিচ্ছি, খেয়ে নিয়ে পড়তে বসো। আর কখনো সন্ধ্যের পর বাড়ি ফিরবি না। অল্প বয়সী মেয়েদের সন্ধে হয়ে গেলেই কত কি হয়ে যায়। কি হয়ে যায় মা? উহ, আবার কথা বাড়িয়ে সময় নষ্ট করা হচ্ছে। যে কোনো ছুতোয় গল্প ফাঁদতে পারলেই হলো না। অঞ্জলি উঠে পাশের খাওয়ার ঘরে চলে এলো। সেখানে বিভিন্ন রকমের টিনের বাক্সে বাড়িতে তৈরি করা খাবার রাখা আছে। দীপা বুধুয়ার দিকে তাকালো। তারপর নিচু গলায় জিজ্ঞেস করলো, বুধুয়া দি, তুমি কখনো ভূত দেখেছ? বুধুয়া মাথা নাড়ল। বহুত, কিন্তু চিল্লালে ভূতরা খুব ভয় পেয়ে যায়। সন্ধে গড়িয়ে গেলেই ঠাকুমা নিজের ঘরে চলে যান। পুরনো দিনের একটা চীনে সেজবাতি আছে তার ঘরে। আহ্নিক সেরে তিনি রাতের খাওয়া সেরে নেন। তারপর ঠাকুর নাম লিখতে বসেন। অঞ্জলি রান্নার পাট চুকলেই বাচ্চাদের খাওয়ার ডাক পড়ে। 8টা বাজার আগেই ছোট দুজনের বই গুটিয়ে ঝুলুনি শুরু হয়ে যায়।
ডাকটা কানে আসা মাত্র তারা রান্নাঘরের দিকে দৌড়ায়। এই সময় দীপার সঙ্গে অঞ্জলির এক প্রস্ত মন কষাকষি চলে আজকাল। দীপা কিছুতেই খাবে না এই সময়। অঞ্জলি জেদ ধরবে তাকে খাওয়ানোর জন্য। শেষ পর্যন্ত মনোরমার গলা ভেসে আসবে, ওর যখন খিদে নেই তখন কেন জোর করছো বৌমা? আজ ছোট দুজনের পেছনে রান্নাঘরের দরজায় চলে এলো দীপা। মা, আমি তো একটু আগে দুটো মোয়া খেয়েছি, এখনই কি ভাত খাবো? অঞ্জলি হাসি চাপল। ঘুমিয়ে পড়লে আর ডেকে খাওয়াবো না কিন্তু। দীপা ছুটে ফিরে এলো একেবারে বসবার ঘরে। বিশাল হারিকেনটা স্ট্যান্ডের উপর জ্বলছে। দীপা অমরনাথের আরাম কেদারায় পা তুলে বসত। আহ, কি আরাম! তারপর হাত বাড়িয়ে রেডিওটা খুলে দিল। কি সব বকর বকর করে বলছে। সে নব ঘোরাতে লাগলো। হঠাৎ একটা বাজনা কানে আসতেই সে হাত সরিয়ে নিল। তারপর অমরনাথে রেখে যাওয়া কাগজখানা টেনে নিল। সামনেই জওহরলাল নেহরুর ছবি। দীপা ছবিটাকে দেখল। বেশ দেখতে তো লোকটা। খোকনের চিবুকটা অনেকটা এইরকম। কাল বিশু মাছ ধরতে যাবে বলেছে, দুপুরের পর। সেই সময়টায় খাওয়া দাওয়ার পর, সেই সময়টাই যাওয়াই ভালো। কেউ খোঁজ করার সময় পাবে না। তবে যাই হোক না কেন বাবা, সন্ধ্যের আগেই ফিরতে হবে। সকালে ফড়িং ধরে রাখতে হবে দেশলাইয়ের বাক্সে। বিশু নেবে কেঁচো। কলা গাছের পচা বাকলে থাকা ওইসব লিকলিকে কেঁচোগুলোকে দেখলেই গা ঘিন ঘিন করে। বড়শি ঢুকিয়ে ওগুলোকে ছিঁড়তে মরে গেলেও পারবে না বাবা। আগামীকালের ব্যাপারটা ভেবে উত্তেজিত হলো সে। দেশলাইয়ের বাক্সের অভাব নেই। এখন বাড়িটা চুপচাপ, শুধু টিনের ছাদে মাঝে মাঝে টপটপ শব্দ হচ্ছে। বৃষ্টিটা পড়েও পড়ছে না। অমরনাথ গিয়েছেন তাস খেলতে। চা বিস্কুট খেয়েই বেরিয়ে গিয়েছেন। ফিরবেন 10টা নাগাদ। দীপা কাগজটা রেখে দিল। তারপর উঠে বাবার বইয়ের তাক থেকে রূপাঞ্জলি পত্রিকা টেনে নামালো। মায়ের সামনে এই পত্রিকায় হাত দেবার উপায় নেই। অঞ্জলির কড়া নিষেধ আছে। এখন কেউ এ ঘরে আসবে না। কাননবালা, চন্দ্রাবতী, মেনকা, সন্ধ্যারানী এরা সব সিনেমা করে। সিনেমা কি জিনিস জানেই না দীপা। এই বাগানে সিনেমা দেখায় না। দেখতে হলে 8 মাইল দূরে যেতে হবে। খুব ভালো সিনেমা এলে কয়েকদিন জল্পনা করে অমরনাথ অঞ্জলি এবং আরো 3-4টে পরিবার বাগান থেকে গাড়ি নিয়ে বাড়িতে ছেলে মেয়েদের রেখে সেখানে সিনেমা দেখতে যায়। প্রতিবার সঙ্গে যাওয়ার জন্য বায়না করে বিফল হয়েছে দীপা। অঞ্জলির এক কথা, ছোটদের সিনেমা দেখতে নেই। বাবার চেয়ারে বসে দীপা ভাবতে বসল, সে কবে বড় হবে। আর এটা ভাবতে গেলেই কেমন ঘুম পেয়ে যায় তার। পত্রিকাটাকে তার জায়গায় রেখে সে চেয়ারে মাথা এলিয়ে চোখ বন্ধ করতেই বাজনা বন্ধ হয়ে কি সব কথা চুংবুং করে বলা আরম্ভ হলো। চটজলদি উঠে পড়ে রেডিওটা বন্ধ করে দিল দীপা। রাত্রের খাওয়া চুকিয়ে ঠাকুমার ঘরে এলো সে। আর তখনই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো। টিনের চালে বৃষ্টির বড় ফোঁটা প্রচন্ড আওয়াজ তুলছে। আর এই রকম আওয়াজ শুনলেই বুকের ভেতরটা কেঁপে ওঠে দীপার। এক ছুটে মনোরমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল সে। মনোরমার তন্দ্রা এসেছিল। হাতের চাপে জেগে উঠে বললেন, দরজাটা বন্ধ করেছিস? না। মনোরমার হাতে মুখ চেপে জবাব দিল দীপা, যা বন্ধ করে আয়। ভয় করছে। মনোরমা উঠলেন। তার ঘরে ডিমবাতি জ্বলছে। দরজা বন্ধ করতে করতে জিজ্ঞেস করলেন, বাথরুম করেছিস তো? দীপা মুখ তুলল না। হুম। বাবা ফিরেছে? না। রাত কত হলো? জানি না। মনোরমা একটা চওড়া কম্বল বের করে নাতনির কাঁধ পর্যন্ত ঢেকে দিলেন। তারপর পাশে শুয়ে বললেন, মনে মনে 3বার শিব 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 বলবি রোজ ঘুমাবার সময়, বুঝলি? কেন? তাতে খারাপ স্বপ্ন দেখবি না। কি খারাপ স্বপ্ন? জানি না। নাতনির এরকম প্রশ্নকে খুব উল্টাপাল্টা বলে মনে হয় তার। তিনি ওর মাথায় হাত দিলেন। শোন, তুই তো মেয়ে, মেয়েদের সবসময় শান্ত থাকা উচিত। দীপা কোনো জবাব দিল না। মনোরমা বললেন, বিশু, খোকন
এরা সবাই ছেলে, বড় হচ্ছে, ওদের সঙ্গে আগের মতো হইচই করবি না কেন? আবার প্রশ্ন। ওরা আমার বন্ধু, তোমার কোনো বন্ধু নেই তাই বলছো? মনোরমা ঢোক গিললেন। মেয়েদের সঙ্গে মেয়েদেরই বন্ধুত্ব হওয়া উচিত। এখানে তো কোনো মেয়ে নেই আমার বয়সী, ছেলেবেলায় তোমার বন্ধু ছিল না? ও মা, আমার যখন বিয়ে হয়েছিল তখন 9ই পার হয়নি। ধ্যাত, হ্যাঁ রে, তোর মা এ বাড়িতে এসেছিল 15 বছর বয়সে। তখনই সবাই বলতো ধেড়ে মেয়ে ঘরে এলো, পোষ মানলে হয়। সেই সময় তো গৌরীদানের রেওয়াজ ছিল। গৌরীদান কি? খুব ছোটবেলায় বিয়ে দেওয়া। শিব ঠাকুর যখন গৌরীকে বিয়ে করেছিলেন তখন তিনি ছিলেন এই একটুখানি। হাসলেন মনোরমা। আর শিব ঠাকুর? তিনি যেমন থাকেন তেমন। ও মা, ওই বিরাট ভুঁড়িওয়ালা বাবার বয়সী লোকটার সঙ্গে একটুখানি মেয়ের বিয়ে হলো? তোমার বর কিরকম ছিল? তোর ঠাকুরদা ছিল সুপুরুষ, তোর বাবার থেকেও লম্বা, কি গায়ের রং! আমার বাবাকে সবাই বলতো জামাই ভাগ্য বটে। হঠাৎ মনোরমার গলাটা কেমন হয়ে গেল। ঠাকুরদা তোমাকে বকতো? খুব। রেগে গেলে তো কাণ্ডজ্ঞান থাকতো না। মনোরমা হাসলেন। আবার সেই রাগ ঠান্ডা হতেও সময় লাগতো না বেশি। যখন রেগে যেত তখন আমি আড়ালে পালিয়ে যেতাম। রাগ ঠান্ডা হলে ডেকে ডেকে সারা হতো। বাবা তখন কি করত? তোর বাবা তখন হয়নি। যে মাসে তোর বাবা এলো সেই মাসেই তো গঙ্গায় নৌকোডুবি হলো। 30 জন মানুষ জলে ভেসে গেল। তার শরীর তো জলে খুঁজে পাওয়া যায়নি। বাবা বলেছিলেন শরীর না পাওয়া গেলে আমায় শাক ভাঙতে দেবেন না। শেষ পর্যন্ত 7 দিন যখন পেরিয়ে গেল তখন আমি বিধবা হলাম। তোমার বর যদি এখন হঠাৎ ফিরে আসে? মনোরমা জবাব দিলেন না। নাতনিকে 2 হাতে জড়িয়ে ধরলেন। এই একটা চিন্তা তিনি দিনের পর দিন লালন করে গিয়েছেন। নৌকোডুবির পরও তো মৃত মানুষ জ্যান্ত হয়ে ফিরে এসেছিল। শরীর যখন পাওয়া যায়নি তখন তার ভাগ্যেও এমন ঘটবে না কেন? একটার পর একটা বছর কেটে গেছে, চিন্তাটা ধীরে ধীরে ফ্যাকাশে হয়েছে। শেষ পর্যন্ত অমরনাথ ম্যাট্রিক পাশ করে গেল। হঠাৎ দীপা জিজ্ঞেস করল, ঠাম্মা, তোমার কি মাছ মাংস খেতে ইচ্ছেও করে না? চুপ, ওসব কথা মুখে উচ্চারণ করাও পাপ। আমি হিন্দু ঘরের বিধবা, শুধু আলো চাল আর শাকসবজি খেয়ে থাকতে হয় বিধবাদের, পেঁয়াজ রসুন পর্যন্ত নয়। কেন নয়? যা খেলে শরীর উত্তপ্ত হয় তা বিধবাদের খাওয়া উচিত নয়। উত্তপ্ত হওয়া মানে কি? সব প্রশ্ন জিজ্ঞাসা করতে নেই, নিজের জীবন দিয়ে বুঝতে হয়। এখন ঘুমিয়ে পড়। মনোরমার হাত একসময় নেতিয়ে পড়ল। ডুয়ার্সের বৃষ্টি তীক্ষ্ণ ধারায় পড়ে যাচ্ছিল টিনের ছাদের ওপর। দীপার চোখের সামনে একটি সুপুরুষ যুবক, যে রাগ পড়ে যাওয়ার পর রমা রমা বলে ডেকে যাচ্ছে। ঠাকুমাই একদিন বলেছিল তার ডাক নাম রমা। সেই মানুষটা যাকে তার দেখার কোনো সুযোগ ছিল না, তার জন্য আজ এই বৃষ্টির রাত্রে খুব কষ্ট হচ্ছিল। বর্ষার বৃষ্টির চরিত্রের সঙ্গে শীত বয়ে আনা বৃষ্টির তফাৎ হলো, এখন রাতভর জোর জল পড়লেও দিন ফোটার মুখেই তা থেমে যায়। আকাশের মুখ যতই ভার হোক সকালে আসে সকালের মতনই। মনোরমা ঘুমোচ্ছেন, ঘড়ি দেখে দীপা উঠল। মাথার টিনে কোনো শব্দ নেই, তার মানে বাইরে বৃষ্টি নেই। যদিও ঘরে এখনো অন্ধকার এবং ডিমবাতিটা সমানে জ্বলে যাচ্ছে। নিঃশব্দে দরজা খুলে সে সতর্ক হাতে ভেজিয়ে দিল দরজা। রাত নেই কিন্তু দিনও আসেনি। উঠোনে এক মায়াবী ঘন ছায়া। অন্ধকারে আলো গুলে দেওয়ায় এমন ছায়া তৈরি হয় যাতে পৃথিবীর চেহারা অন্যরকম হয়ে যায়, কেমন আদুরে আদুরে লাগে। বড় বাড়ির ভেতর দরজা তো বন্ধ থাকবেই, এমনকি বুধুয়া যে রান্নাঘরে শোয় এখান থেকেই তার নাক ডাকার আওয়াজ পাওয়া যাচ্ছে। দীপা হেসে ফেলল। মা বলে ওই নাক ডাকার জন্যই চোর আসবে না বাড়িতে। কাঁঠাল লিচু গাছগুলোর মাথায় পাতলা অন্ধকার, পায়ের তলায় ঘাস জলে ভিজে একসা।
দীপা দৌড়ে চলে এলো উঠোন পেরিয়ে তারের বেড়ার ধারে। তারপর খুঁটিতে পা দিয়ে উপরে উঠে এক লাফে চলে এলো বাড়ির সামনে। এই দৃশ্যটা মা দেখলে পিটুনি খেতে হতো। পড়ার সময় তার ফ্রকের প্রান্ত যে জায়গায় উঠে গিয়েছিল তাতে মায়ের প্রচন্ড আপত্তি। যখন কোথাও বসতে হবে তখনও যেন হাঁটু ঢাকা থাকে। কেন? খোকন বিশু তো হাঁটুর অনেক ওপরে প্যান্ট পরে। জিজ্ঞাস করলেই একটা উত্তর, তুমি মেয়ে। আরে বাবা, মেয়ে তো কি হয়েছে? এক দৌড়ে দিবা চলে এলো শিউলি গাছটার নিচে। আরে বাবা, গাছের নিচটায় যেন সাদা চাদর বিছিয়ে রেখেছে কেউ। পা মুড়ে বসে ফ্রকের প্রান্ত তুলে তাতে শিউলি টপা টপ তুলতে লাগলো দীপা। ঘোরের মধ্যে তার হাত সমানে ওঠানামা করতে লাগলো। এখনো ছায়া ছায়া অন্ধকার আছে চারপাশে, অথচ মোটেই ভয় করছে না। বাতাসে যে শীত শীত ভাব আলতো দাঁত বসাচ্ছে তাও যেন ধর্তব্যের মধ্যেই নেই। হঠাৎ মাছ ধরার কথা মনে পড়তেই সে মাথা তুলে আকাশে দেখল। লক্ষ লক্ষ মোষ যেন স্থির হয়ে দাঁড়িয়ে আছে সেখানে। মুখ নামাতেই সে দেখতে পেল সেই লম্বা ছেলেটা আসছে। মালবাবুর বাড়িতে গতকাল দুপুরে এসেছে, হয়তো ভোরে বেড়াতে বেরিয়েছে। বছর 18 বয়স, ফুল প্যান্ট আর সোয়েটার পরনে। ছেলেটা দাঁড়িয়ে পড়ল হঠাৎ তাকে দেখে। দীপা আবার ফুল তোলায় মন দিল। হঠাৎ কানে এলো, বিউটিফুল। সে না উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো, কিছু বলছেন? হুম। কেমন কায়দা করলো মুখ চোখে ছেলেটা। তোমাকে ঠিক সুচিত্রা সেনের মতো দেখাচ্ছে। কি নাম তোমার? এতক্ষণ পড়ছিলাম সমরেশ মজুমদারের কালজয়ী এবং জনপ্রিয় উপন্যাস সাতকাহনের প্রথম অধ্যায়ের প্রথম পর্ব। আজ এই যাত্রা আমি শুরু করলাম। আশা করি আমার সঙ্গেই থাকবেন বরাবরের মতন। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে এবং অবশ্যই অবশ্যই নিজের মনের যত্নটা আগে নেবেন।